এই মুহূর্তে আমি বলবো এনার্জি সিকিউরিটিটা খুব একটা ভালনারেবল অবস্থায় আছে। কেন বলছি আপনি দেখেন আমাদের বর্তমান যে ডিমান্ড বাংলাদেশ একটা অর্থনৈতিকভাবে মানে বর্ধনশীল দেশ। আপনি জানেন যে আমাদের গত ৩০ বছরের অ্যাভারেজ গ্রোথ 5%-এর উপরে। যদিও গত ফিসক্যাল ইয়ারে আমরা ৩.৮% বা ৩.৯% আমাদের গ্রোথ রেট ছিল, কিন্তু বিশ্বব্যাংক আশা করছে যে এই অর্থ বছরের মধ্যে এটা 4.৮। আমরা দেখেছি এডিবি বা অন্যরা চিন্তা করছে যে এর পরের অর্থ বছরের মধ্যে আমরা হয়তো 6-এ আবার চলে যাব। তার মানে এটা কিন্তু দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে একটা। তার মানে আপনার যা কিছু অর্থনীতিকে চালাতে যা কিছু প্রয়োজন হয় সেগুলো অর্থনীতির সাথে তাল মিলিয়ে সেগুলোকেও বর্ধনশীল থাকতে হবে। পাওয়ার অ্যান্ড এনার্জির বিষয়টাও তাই, তাই না? তো সেইখানে আমার যে বর্তমান চাহিদা সেইটাই তো আমরা মেটাতে পারছি না এনার্জি সাইডে। পাওয়ারে আমার ওভার ক্যাপাসিটি আছে জেনারেশনে ২৭,০০০, কিন্তু আমার পিক ডিমান্ড অনলি ১৭,০০০-এর আশেপাশে। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইটা নাই, বিশেষ করে ঢাকার বাইরে গ্রামে গঞ্জে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। কেন নাই? কারণ এখানে পাওয়ার সেক্টরে অনেক ইনএফিসিয়েন্সি আছে। এখানে ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন নেটওয়ার্ক সেগুলোর মানে অবকাঠামোর উন্নয়ন হয়নি। আবার পাওয়ারের যে প্রাইমারি এনার্জি সেই জায়গায় গিয়ে এনার্জি সেক্টর যেটা প্রাইমারি এনার্জি সেটার ভালনারেবিলিটিগুলোও পাওয়ারকে হার্ট করছে। আর এনার্জিতে যদি আমরা আসি, যেটা প্রাইমারি এনার্জি, আমরা আমাদের অনেক বছর আভ্যন্তরীণ মানে সোর্স থেকে যে গ্যাস পাওয়ার যে সম্ভাবনা, নতুন নতুন সম্ভাবনা এক্সপ্লোর করা, সেটা প্রায় ১৩-১৪ বছর হয়নি ২০১১-১২ পরে। আমরা সেখানে পিছিয়ে গেছি। এই সময়টা আমরা এলএনজি নির্ভরতা স্বাভাবিকভাবেই আমাদের বাড়াতে হয়েছে, কিছুটা রাজনৈতিক বিষয়ও ছিল এখানে। এখন এলএনজি এনে আমরা মিট করতে পারবো, কিন্তু এলএনজি একটা মানে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা একটা এক্সপেন্সিভ জ্বালানি এবং এটার মার্কেটটা মাঝে মাঝে অনেক আনস্টেবল থাকে। আমরা দেখেছি ২২ সালে ২৩ সালে ৪-৫ গুণ দাম বেড়ে গেছিল, যার ফলে টাইম টু টাইম এবং আমাদের যে ম্যাক্রো অর্থনীতির একটা চ্যালেঞ্জে আমরা ২-৩ বছর ছিলাম ২২ সাল থেকে নিয়ে ২৪-এর শেষ পর্যন্ত। এখনও ওখান থেকে স্টেবিলাইজ করেছি, কিন্তু খুব শক্ত জায়গায় যায়নি, যার ফলে ইম্পোর্ট অ্যাবিলিটিটাও আমাদের এফেক্টেড হয়েছে। এখন আমার ৩২০০-৩৩০০ এমএমসিএফ প্রতিদিন প্রয়োজন হয়, তার এগেনস্টে আছে দেশের ১৯০০, আর কয়েকশো আসে এলএনজি দিয়ে। কিন্তু এলএনজি আমি আর বাড়াতে পারছি না। এক হলো আমার ইম্পোর্ট ক্যাপাবিলিটি লিমিটেড, আরেকটা হলো আমার এলএনজির যে ইনফ্রাস্ট্রাকচার, ওই যে এফএসআরইউ কতটুকু নিতে পারে, সে কতটুকু ন্যাশনাল গ্রিডে দিতে পারে, সেটারও ক্যাপাসিটি লিমিটেড। তাহলে আমার যে এনার্জি নিড সেটা আমি দিতে পারছি না। আমার দেখা যাচ্ছে যে প্রায় ১০০০ খানেকের কাছাকাছি বর্তমান চাহিদার ভিত্তিতেই ডেফিসিয়েন্সি আছে। আর যে চাহিদা বাড়ছে প্রতি বছর, তার সাথে যদি মিল রেখে আমি চিন্তা করতে হয় আগামী বছর পারবো নাকি পারবো না, তাহলে ক্লিয়ারলি এখানে এনার্জি সিকিউরিটি ইস্যু আছে, এনার্জি সাস্টেইনেবিলিটি থ্রেট আছে। কারণ আমি আমার দেশের অর্থনীতির বিশেষ করে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ, চাহিদা অনুযায়ী যে জ্বালানি, প্রাইমারি জ্বালানি, সেটা আমি দিতে পারছি না। ইনএফিসিয়েন্সি আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিয়েন্সি আছে, আর যেগুলো ইম্পোর্ট রিলায়েন্স আছে সেখানে ইম্পোর্ট এবিলিটি সেটাও কনস্ট্রেইন। এগুলো মিলে আমি তো এই বছর, আগামী বছর, আগামী ২-৩ বছর এই যে আমার যে গ্যাপ, এইটা একেবারে আমি অ্যাড্রেস করতে পারবো এরকম সুযোগ আমি দেখছি না। তার মানে আমার একটা জ্বালানির অভাব, চাহিদা আর যোগানের মধ্যে একটা মিসম্যাচ এটা রয়েই যাবে। তাহলে আমার অর্থনীতি তো সাফার করবে। তাহলে আমার যে এনার্জি সিকিউরিটি যেটাকে বলছি, আমার তো সেটা আসলে সেইভাবে নেই, বা আছে যেটা খুব ভালনারেবল। এখন এটা থেকে আমাদেরকে বের হতে হবে। বের হওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ লাগবে। সেখানে একদিকে যেমন আমার লোকাল গ্যাস এক্সপ্লোরেশন, অনশোর এবং অফশোর একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাড়াতে হবে। আমাকে রিনিউয়েবলে যেতে হবে যাতে আমার জ্বালানি ইম্পোর্ট ডিপেন্ডেন্সিটা কমে আসে।